সামন্ত রাজ্য। দক্ষিণ দিনাজপুর জেলায় এই সুরহর আর একটা সামন্ত রাজ্য। মালদা জেলায় গৌড় একটা সামন্ত রাজ্য। এইরকম আরো কতগুলো সামন্ত রাজ্যে এই সময়ে উত্তরবঙ্গ বিভক্ত ছিল। এই সামন্ত রাজ্যগুলোকে একত্রিত করে ঐক্যবদ্ধ গৌড় রাজ্য প্রতিষ্ঠিত করা হল মাৎস্যনায় অবস্থা দূরীকরণের জন্য। যে এই যে সুরহর রাজ্য, তিব্বতী ভাষায় শাহর রাজ্য, হরিরামপুর ব্লকের সঙ্গে যুক্ত এই সুরহর গ্রাম আগে ইটাহার থানাভুক্ত ছিল। 1992 সালে উত্তর দিনাজপুর দক্ষিণ জেলা ভাগ যখন হল, তখন ইটাহার ব্লক থেকে, ইটাহার থানা থেকে সুরহর গ্রাম এবং তার আশেপাশে আরো কিছু গ্রামকে ভাগ করে এনে হরিরামপুর ব্লকে ঢোকানো হয়েছে। ফলে এখন এই জায়গাটা দক্ষিণ দিনাজপুর জেলার ওই হরিরামপুর ব্লকের অন্তর্ভুক্ত। এখানকার রাজা ছিলেন গোপাল, সামন্ত রাজা, এবং এই সামন্ত রাজা গোপাল গৌড় রাজ্যের অধিপতি নির্বাচিত হয়ে রাজধানী নিয়ে গেলেন গৌড় নগরীতে। এই গৌড় নগরীর অবস্থান আমরা পেয়েছি, ইতিপূর্বে পেয়েছি মালদা জেলার চাঁদুল থানায়। যে এই যে পাল রাজ্য প্রতিষ্ঠিত হলো, এই পাল রাজারা বৌদ্ধ ছিলেন। এখন আমি সংক্ষিপ্ত করার জন্য অনেক অংশ বাদ দিয়ে বলছি। এই পাল রাজ্য গোপাল প্রতিষ্ঠাতা, পাল বংশের প্রতিষ্ঠাতা, তার পরবর্তী রাজা গোপালের পুত্র ধর্মপাল, ধর্মপালের পুত্র দেবপাল, এইভাবে যে পাল বংশ চলে এসছে তারা গৌড়ের রাজা। কিন্তু ধর্মপালের সময়ে ধর্মপাল উত্তর ভারতে অভিযান করে উত্তর ভারতব্যাপী রাজ্য প্রতিষ্ঠা করলেন, করে রাজধানী নিয়ে গেলেন পাটনাতে। পাটনা জয় করে সেখানে তিনি জয়স্কন্দাবাদ স্থাপন করলেন। এই পাটনা জয়স্কন্দাবাদের নাম পাটনা জয়স্কন্দাবাদ, পাটলিপুত্র জয়স্কন্দাবাদ এই নাম তিনি দিলেন। পরবর্তীকালে আরো কতগুলো জয়স্কন্দাবাদ এই পাল রাজারা তৈরি করেছিলেন। এই পাল রাজারা বৌদ্ধ ছিলেন, এটাতে কোনো সন্দেহ নেই। এই যে গোপাল, তিনি বৌদ্ধ ছিলেন, তারপরে ধর্মপাল, এরা বৌদ্ধ। ধর্মপাল বৌদ্ধ ধর্মের ইতিহাসে অনেক কীর্তি স্থাপন করে গেছেন। তিনি অনেকগুলো বিহার, অনেকগুলো মহাবিহার প্রতিষ্ঠা করে গেছেন। মহাবিহার ওই সময়ে পাল রাজত্বকালে ছিল 5টা, বিহার ছিল অসংখ্য, মহাবিহার ছিল 5টা। এক একটা মহাবিহার এক একটা বড় বিশ্ববিদ্যালয় সমতুল্য। 5টা মহাবিহারের মধ্যে 3টা ছিল বিহারে, 2টোর অবস্থান বঙ্গদেশে, এই উত্তরবঙ্গ। এবং উত্তরবঙ্গ বলতে গেলে বলবো আমাদের এই দিনাজপুর জেলায়। ধর্মপালের সময় প্রতিষ্ঠিত একটা মহাবিহার হচ্ছে শমপুরী মহাবিহার। এই শমপুরী মহাবিহারের অবস্থান আমাদের এই বালুরঘাট থেকে কত হবে 15-20 মাইল দক্ষিণে। জায়গাটা আমি একটু সবাইকে চিনিয়ে দিচ্ছি। হিলি সকলের জানা আছে, হিলি রেল স্টেশন, তার দক্ষিণে 5 মাইল,
দক্ষিণে পরবর্তী রেল স্টেশন পাঁচবেড়ি, তার পরবর্তী 5 মাইল দূরে রেল স্টেশন জয়পুরহাট, তার 5 মাইল দক্ষিণে রেল স্টেশন জামালগঞ্জ। এই জামালগঞ্জে নেমে 3 মাইল পশ্চিমে গেলে শমপুরি মহাবিহারে ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যাবে। এই যে শমপুরি মহাবিহার ধর্মপাল প্রতিষ্ঠা করেছিলেন, এখানে কি বালুরঘাটের সাংবাদিক শান্তশ্রী উপস্থিত আছো? শান্তশ্রী যদি উপস্থিত থাকো, তুমি বুঝতে পারবে এই শমপুরি যে মহাবিহার আগে ছিল রাজশাহী জেলা, এখন নওগাঁ জেলা, শুরুতে ছিল দিনাজপুর জেলা। ওই এলাকা দিনাজপুর জেলা, ওই এলাকার কাছাকাছি অঞ্চলে শান্তশ্রীর কথা বললাম, তার ঠাকুরদারা ওই এলাকার লোক। আমারও মামারও বাড়ি সেখানে। দেশভাগের আগে কয়েকবার, দেশভাগের পরে কয়েকবার মামার বাড়িতে গিয়েছি। ওখান থেকে শমপুরি মহাবিহার দেখে এসেছি, তখন বালক বয়স। এই মহাবিহারে মাহাত্ম্য তখন অনুধাবন করতে পারিনি, এখন যেটা পারছি। এই যে শমপুরি মহাবিহার দিনাজপুর জেলার অন্তর্ভুক্ত তখন ছিল, এখন অন্য জেলা। আর একটা মহাবিহার এই দিনাজপুর জেলাতে, সেটা হচ্ছে জগদ্দল মহাবিহার। জগদ্দল মহাবিহারের কথা আমি প্রথম জানতে পারি একটা ছোট গ্রন্থে, অনেককাল আগের কথা। 1221 সালে বঙ্গীয় সাহিত্য সম্মেলন হয়ে গেছে। বঙ্গীয় সাহিত্য সম্মেলনে সভাপতি ছিলেন হরপ্রসাদ শাস্ত্রী। সভাপতি হিসেবে তিনি যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণ পরবর্তীকালে একটা পুস্তিকা আকারে ছাপানো হয়েছে। তাতে বাঙালির 20টি গর্বের বিষয়, গৌরবের বিষয়, এইরকম নাম দিয়ে পুস্তিকাটা ছাপা হয়েছিল। আজ থেকে 50-55 বছর আগে ওই পুস্তিকা আমার হাতে পড়েছিল। পুস্তিকা পড়ে চমৎকৃত হয়েছিলাম। তাতে যেসব কথা বলা আছে, আমি যেন অনুভব করেছিলাম এই যে জগদ্দল মহাবিহার বাঙালির 20টা গৌরবের অন্যতম গৌরব রূপে ভূষিত। এই জগদ্দল মহাবিহার বৌদ্ধ মহাবিহার, তার অবস্থান ক্ষেত্র বরেন্দ্রীতে, এবং আরো অনুভব করলাম তার অবস্থান ক্ষেত্র আমাদের এই অঞ্চলের কোথাও হবে। ওই 50-55 বছর আগে ওই গ্রন্থ পড়ে তখন থেকে অনুসন্ধান করতে লেগেছিলাম, পরে পরে উদ্ধারও করেছি। এই যে জগদ্দল মহাবিহার, এর স্পষ্ট নিদর্শন আমি সন্ধান করতে পেরেছি ওই হরিরামপুর ব্লকে। আমার বয়স যখন কম ছিল, কলেজে অধ্যাপনা করতাম। প্রতিটা ছুটির দিন একটা সাইড ব্যাগ কাঁধে নিয়ে, শুকনো খাবার নিয়ে সকাল থেকে হাঁটতে শুরু করতাম। প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো দেখে দেখে বেড়াতাম। কোনোবার আমার সঙ্গে 1-1 সঙ্গী ছিলেন, কোনোবার ছিলেন না। আমি ওই হরিরামপুর ব্লকের কতগুলো গ্রাম ঘুরতে গিয়ে চমকে উঠেছিলাম। দেখছি উপরে অজস্র পাল যুগের ইট, পাথর ইত্যাদি, আর একটু নিচে দেখছি গুপ্ত যুগের ইট, পাথর ইত্যাদি।
পরে পরে এশিয়াটিক সোসাইটির জার্নাল সংগ্রহ করে আনলাম, দেখি আজ থেকে প্রায় 100 বছর আগে 1932 সালে প্রত্নতত্ত্ববিদ এস.কে. সরস্বতী এই অঞ্চল পরিভ্রমণ করে তিনি 4 বার পরিভ্রমণ করে গেছেন। পরিভ্রমণ করে যে রিপোর্ট লিখেছেন, সেই রিপোর্ট এশিয়াটিক সোসাইটির জার্নালে ছাপা হয়েছে। সেই রিপোর্টগুলো সংগ্রহ করে আনলাম, দেখছি এই অঞ্চলের কথা একটা ভিভিড পিকচার এখানে স্পষ্ট হয়ে উঠেছে। এই বিবরণ পড়ে আমি একেবারে সুনিশ্চিত হয়েছি ওই জগদ্দল মহাবিহারের অবস্থান ছিল এখানে। এখানে হরিরামপুর ব্লকে জগদল্লা বলে একটা গ্রাম আছে। এই জগদল্লা গ্রামে খানিকটা নিচে, মাটির নিচে অনেকগুলো জায়গায় গর্ত করা আছে। সেইখানে দেখছি গুপ্ত আমলের অনেক নিদর্শন। এই জগদল্লা গ্রামের পাশের গ্রাম বৈরাথা গ্রাম, সেখানে অজস্র নিদর্শন। আরেক পাশের গ্রাম মহেন্দ্র গ্রাম, সেখানেও প্রচুর নিদর্শন। মহেন্দ্র গ্রাম এ সম্পর্কে এস.কে. সরস্বতী লিখছেন, আমি সেগুলো নিজে চোখে দেখেই বসেছি। গোটা গ্রাম মহেন্দ্র গ্রাম, তার সুন্দর বর্ণনা দেওয়া আছে। এস.কে. সরস্বতী লিখছেন, গ্রামের ভিতর দিয়ে বড় বড় সড়ক, সড়কগুলোকে বাইফার্কেট করে গেছে অনেক গলি। বড় সড়কগুলোর পাশে, গলিগুলোর পাশে সারিবদ্ধ বাড়িঘর। এগুলো সাজানো একটা নগর। কিসের নগর? এটা তো কোনো রাজধানী নয়। আমার এখানে ধারণা হয়েছে ওই যে পাশের গ্রাম জগদল্লা, এখানে যে মহাবিহার গড়ে উঠেছিল, গোটা ভারতবর্ষের শ্রেষ্ঠ পণ্ডিতরা এখানে সমবেত হয়েছিলেন, অধ্যাপনার কাজে নিযুক্ত হয়েছিলেন, তাদের বাসগৃহ হয়েছিল। এইসব গৃহ মহেন্দ্র গ্রামে তৈরি করা হয়েছিল। এইসব নিদর্শন দেখে আমার স্পষ্ট ধারণা হয়েছে যে এটাই জগদ্দল মহাবিহার। কয়েকটা গ্রাম নিয়ে এই নিদর্শন পড়ে রয়েছে। কেউ কেউ বলেছেন, বাংলাদেশ সরকার বলেছেন, বালুরঘাট থেকে কয়েক মাইল দক্ষিণে ধামুরহাট থানায় জগদল বলে একটা গ্রাম আছে, কিছু ধ্বংসাবশেষ আছে। সেই জায়গাটাও আমি জানি, ছোট্ট জায়গা, 1-2 বিঘা জায়গা নিয়ে কিছু ধ্বংসাবশেষ, একটা মহাবিহার হওয়ার উপযোগী নয়। কিন্তু বাংলাদেশ সরকার একটা সাইনবোর্ড টাঙিয়ে রেখেছে যে এটা জগদ্দল মহাবিহার। ওখানকার আর্কিওলজি ডিপার্টমেন্টের লোকেরা দীর্ঘ প্রবন্ধ লিখছেন, প্রমাণ করার চেষ্টা করেছেন যে এটা জগদ্দল মহাবিহার, কিন্তু কোনো নিদর্শন নেই, সত্যিকারের কোনো প্রমাণ এখানে নেই। যে প্রমাণগুলো আমি সন্ধান পেয়েছি এই হরিরামপুর ব্লকের অন্তর্গত মহেন্দ্র গ্রামে, জগদল্লা গ্রামে, বৈরাথা গ্রামে এবং পার্শ্ববর্তী আরো কিছু গ্রামে। এবার একটু অন্য কথায় আসি। এই যে পাল রাজ্য দীর্ঘকাল 4 শতাব্দীর অধিককাল বাংলাদেশে এবং বিহারে রাজত্ব করে গেছে, এখানে একটা ভুল কথা ঐতিহাসিকরা লিখছেন যে পাল রাজাদের রাজত্ব ছিল বেঙ্গল এবং বিহার। আমি বলবো বেঙ্গলে নয়, শুধু নর্থ বেঙ্গলে। পাল রাজাদের রাজ্য সাউথ বেঙ্গলে ছিল না, ইস্ট বেঙ্গলে ছিল না, সাউথ ওয়েস্ট বেঙ্গলে ছিল না, ছিল সীমিত এই নর্থ বেঙ্গলে। এই নর্থ বেঙ্গল এবং বিহার নিয়ে
পাল সাম্রাজ্য। এই পাল রাজ্যে রাজধানী রূপে ছিল জয়স্কন্ধাবার। আটটা জয়স্কন্ধাবারের সন্ধান আমরা আজ অব্দি পেয়েছি। ঐতিহাসিকদের ধারণা জয়স্কন্ধাবার, পালদের জয়স্কন্ধাবার সবগুলোর অবস্থান হবে গঙ্গা নদীর তীরে। এই ধারণার কারণ প্রথম যুগের তিনটি জয়স্কন্ধাবার, পাটলিপুত্র জয়স্কন্ধাবার, মুদগগিরি জয়স্কন্ধাবার, বটপর্বতিকা জয়স্কন্ধাবার, এই তিনটা জয়স্কন্ধাবার অবস্থান ক্ষেত্র সুনির্দিষ্ট হয়েছে। তিনটারই অবস্থান গঙ্গা নদীর তীরে। অতএব ঐতিহাসিকদের সিদ্ধান্ত আটটা জয়স্কন্ধাবারেরই অবস্থান হবে গঙ্গার তীরে। দ্বিতীয় যুক্তি, কতগুলো ইনস্ক্রিপশনে বর্ণিত আছে যে রাজা গঙ্গা স্নান করছেন, করে ব্রাহ্মণকে ভূমিদান করছেন জয়স্কন্ধাবার থেকে। অতএব জয়স্কন্ধাবার গঙ্গা তীরেই অবস্থিত। এইসব কথা বিরুদ্ধে একটা অন্য কথা অনেককাল আগে বলেছিলেন নলিনীকান্ত ভট্টাচার্য, ঢাকা মিউজিয়ামের ডাইরেক্টর। নলিনীকান্ত ভট্টাচার্য প্রথম জীবনে কিছুদিন বালুরঘাটে ছিলেন। বালুরঘাট হাই স্কুলের প্রধান শিক্ষক পদে কিছুদিন তিনি বৃত ছিলেন। তিনি প্রবাসী পত্রিকায় নিকটবর্তী মাহিসন্তর জায়গাতে তিনি পাল যুগের অনেক নিদর্শন দেখে মনে করেছিলেন যে এটা পাল রাজাদের একটা জয়স্কন্ধাবার হবে। তিনি প্রবন্ধ লিখলেন প্রবাসী পত্রিকায় যে এই মাহিসন্তর বালুরঘাট থেকে 3 মাইল দক্ষিণে অবস্থিত, বাংলাদেশে পড়ে গেছে। এইটা হবে একটা জয়স্কন্ধাবার, বিলাসপুর জয়স্কন্ধাবার। সঙ্গে সঙ্গে তীব্র প্রতিবাদ হলো। অনেক ঐতিহাসিক প্রতিবাদ করলেন। দীনেশচন্দ্র সরকার, ঐতিহাসিক দীনেশ সরকার প্রতিবাদ করলেন যে গঙ্গার তীরে নয়, এই স্থান গঙ্গার তীরে নয়, অতএব মাহিসন্তরে কোন জয়স্কন্ধাবার থাকতে পারে না। অবস্থাটা এই ছিল। ইতিমধ্যে বেশ কিছু বছর কেটে গেছে। 1986 সাল এশিয়াটিক সোসাইটিতে আমি একটা প্রবন্ধ লিখে পাঠালাম। পাল রাজা রামপাল প্রতিষ্ঠিত অন্যতম জয়স্কন্ধাবার রামাবতী জয়স্কন্ধাবার, তার অবস্থান ক্ষেত্র নির্ধারিত করে আমি প্রবন্ধ লিখে পাঠালাম এশিয়াটিক সোসাইটিতে। সোসাইটি থেকে আমাকে ডেকে পাঠালো, তোমার প্রবন্ধ এসে তুমি এখানকার মাসিক সভায় পাঠ করো, সকলের প্রশ্নের উত্তর দিয়ে যাও। 1986 সালের আগস্ট মাসের মান্থলি মিটিংয়ে আমি গেলাম। আমি আবার প্রবন্ধ পাঠ করলাম। বড় বড় ঐতিহাসিকরা উপস্থিত থেকে অনেক প্রশ্ন করলেন। আমি সকলের উত্তর দিলাম। সকলে সন্তুষ্ট হয়ে মেনে নিলেন যে রামাবতীর অবস্থান গঙ্গার তীরে নয়, রামাবতীর অবস্থান উত্তর দিনাজপুর জেলায় ইটাহার থানায় মহানন্দা নদীর তীরে। এশিয়াটিক সোসাইটির জার্নালে সেই প্রবন্ধ ছাপা হলো। তারপর থেকে আরো অনুসন্ধান করে বাকি জয়স্কন্ধাবারগুলো আমি নির্ধারণ করেছি। এগুলো পাল রাজাদের, বৌদ্ধদের জয়স্কন্ধাবার,
এগুলো নিয়ে আলোচনা দীর্ঘ করা যায়। একটা জয়স্কন্ধাবাদের কথা এই সঙ্গে বলি। আমাদের এই যে বালুরঘাট শহর, এই বালুরঘাট শহর থেকে সোজা দক্ষিণে আত্রাই নদীর তীরে ধামরহাট থানা, ধামরহাট থানা পার হয়ে পত্নীতলা থানা, এই পত্নীতলা থানায় মসিদা বলে একটা জায়গা, মসিদা জায়গা একটা পরগনারও নাম। এই মসিদা জায়গাতে বুকানন হ্যামিল্টন এসেছিলেন 1808-9 সালে দিনাজপুর জেলার বিবরণ সংকলনকালে। তিনি এসে এখানকার দৃশ্য দেখে, মসিদা গ্রামের দৃশ্য দেখে লিখে গেলেন তার রিপোর্টে, যেটা একটা বড় নগরী প্রাচীনকালে ছিল। বুকানন হ্যামিল্টনের সেই লেখা করে অগ্রসর হয়ে আমি পাশাপাশি পেলাম, কাছেই রয়েছে কাঞ্চন নামে গ্রাম, আরেক পাশে রয়েছে আরেকটা গ্রাম। এগুলো দেখে একেবারে স্পষ্ট ধারণা হলো এটা পাল যুগের আরেকটা জয়স্কন্ধাবাদ, কাঞ্চনপুর জয়স্কন্ধাবাদ। অতএব পাল যুগের 8টা জয়স্কন্ধাবাদের মধ্যে 3টা অবস্থান বিহারে, বাকি 5টারই অবস্থান আমাদের বৃহত্তর জেলায়। আমি আর একটা প্রসঙ্গ তুলে বক্তব্য শেষ করব। আমারও বয়স হয়ে গেছে, বেশিক্ষণ বলতে পারি না, আবার অনেকেরও ধৈর্যের ত্রুটি ঘটছে। প্রসঙ্গটা হচ্ছে এই যে ইতিপূর্বে আমি উজ্জ্বল গ্রামের কথা বললাম, শাহর গ্রামের কথা বললাম, এগুলো ছিল 8ম শতাব্দীতে, 7ম শতাব্দীতে সামন্ত রাজ্য। তিব্বতী সূত্রে এই সামন্ত রাজ্যের কিছু কিছু বিবরণ আমরা পাচ্ছি। আমাদের ভারতীয় সূত্র এসব বিষয়ে নীরব, নেই বলতে গেলে। তিব্বতী সূত্রে পাচ্ছি এই যে উজ্জ্বল গ্রামের কথা বললাম, উত্তর দিনাজপুর জেলায় কালিয়াগঞ্জ ব্লকে অবস্থিত উজ্জ্বল গ্রাম, এটাকে তিব্বতীরা বলছে উদ্দিয়ান। আর এই যে সুরহর গ্রাম, দক্ষিণ দিনাজপুর জেলাভুক্ত, হরিরামপুর থানায় অবস্থিত সুরহরকে তিব্বতীরা বলছে শাহ। এখন শাহ, উজ্জয়িন, এগুলোর গুরুত্ব এই যে পাল যুগে পাল রাজারা বৌদ্ধ রাজা, এই যুগে পাল রাজত্বকালে এতদ অঞ্চলে এই বৌদ্ধ ধর্মের বিবর্তন ঘটেছিল। বৌদ্ধ ধর্ম বহুকাল আগে সেনযান, মহাযান দুটো ভাগে ভাগ হয়ে গেছিল। পরবর্তীকালে মহাযান ধর্ম প্রধান ধর্ম মত হিসেবে আত্মপ্রকাশ করল। পাল যুগে এসে গোটা ভারতবর্ষে বৌদ্ধ ধর্ম প্রায় বিলুপ্ত। এই বঙ্গদেশ বৌদ্ধ ধর্মের শেষ আশ্রয়স্থল।
আর এখানে এই বৌদ্ধ ধর্ম, মহাযান বৌদ্ধ ধর্ম তার বিবর্তিত রূপ দেখা দিল। বৌদ্ধ ধর্ম মহাযান ধর্ম থেকে মন্ত্রযান, বজ্রযান, কালচক্রযান, সহজযান, এই যে বিবর্তন চলছে, এই বিবর্তনের ক্ষেত্রে যারা মূল প্রবক্তা, অসংখ্য গ্রন্থ তারা লিখে গেছে সংস্কৃত ভাষাতে। এইসব গ্রন্থ যারা লেখক তাদেরকে বলা হচ্ছে সিদ্ধাচার্য। অনেক সিদ্ধাচার্য সম্পর্কে বলা হচ্ছে তারা উদ্যান বিনির্গত, আবার বলা হচ্ছে তারা সাহর বিনির্গত। অর্থাৎ সিদ্ধাচার্যদের অনেকে উদ্যানে তাদের কর্মস্থান, জন্মস্থান, কারো কারো সাহরে জন্মস্থান, সাহর তাদের কর্মস্থল। এরা বৌদ্ধ ধর্মের এই যে বিবর্তন, রূপান্তর, এটির নেতৃত্ব দিয়েছিলেন, অসংখ্য গ্রন্থ লিখে গেছেন। এইসব গ্রন্থের অনেকগুলো তিব্বতী ভাষায় অনুদিত হয়েছে, অনুবাদ কার্য সম্পন্ন হয়েছে এখানে জগদ্দল মহাবিহারে, উজ্জয়িনে, সাগরে। এখানে তিব্বতের পণ্ডিতরা এসছেন, এসে তারা একত্রিত হয়ে এই অনুবাদ কার্যে অংশগ্রহণ করেছেন। ফলে বৌদ্ধ ধর্মের বিবর্তনের ক্ষেত্রে এই দিনাজপুর জেলা, এইসব এলাকা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। আর এই যে সাগরের কথা বললাম, এই সাগরে যে গোপাল রাজা ছিলেন, সামন্ত রাজা, তিনি সামন্ত রাজা হিসেবে গৌড়ের রাজা হলেন, পাল রাজবংশ প্রতিষ্ঠা করলেন। তার রাজবংশের কথা পড়তে গিয়ে দেখছি তারই সময়ে এই রাজবংশে জন্মগ্রহণ করেছিলেন বৌদ্ধ সাধক শান্তরক্ষী। তিনি দুবার তিব্বতে গিয়েছিলেন। এই রাজবংশে জন্মগ্রহণ করেছিলেন আরো বৌদ্ধ সাধক। সকলে রাজকার্যে আসেননি, যারা রাজকার্যে এসছেন, রাজকার্য করেছেন। অনেকে রাজকার্য না করে বৌদ্ধ ধর্ম সাধনা করে জীবন উৎসর্গ করেছেন। তাদের মধ্যে শান্তরক্ষী অন্যতম। আর এই শান্তরক্ষী এদের বংশে পরবর্তীকালে জন্মগ্রহণ করেন অতীশ দীপঙ্কর। অতীশ দীপঙ্করের কথা ইতিপূর্বে একজন একটু উল্লেখ করে গেলে, তার সম্পর্কে আলোচনা করতে গেলে দীর্ঘ সময় লাগবে। আমি বিষয়টা শুধু উত্থাপন করে দিয়ে গেলাম। অতীশ দীপঙ্কর পাল রাজবংশ সম্ভূত বৌদ্ধ সাধক। গোপাল ধর্মপাল যে বংশে জন্মগ্রহণ করেছেন, সেই বংশে শান্তরক্ষী বৌদ্ধ সাধক জন্মগ্রহণ করেছেন। একই বংশে জন্মগ্রহণ করেছেন অতীশ দীপঙ্কর, এই বৌদ্ধ সাধক। অতএব তার জন্মস্থান এই সাহর শহর, দিনাজপুর জেলাভুক্ত স্থান। এই কথা বলে সবাইকে এই কথা বলে উপস্থিত সবাইকে আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে
বক্তব্য শেষ করছি।